নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায় হাজির হয়েছি উৎসবের উপহার নিয়ে। লীলা মজুমদারের নারীকেন্দ্রিক উপন্যাস, যে রচনার নাম অন্তরা। পাখি উপন্যাসটির মতোই অন্তরাও রোমাঞ্চকর রহস্যময়তায় মোড়া। এ কাহিনীতে নানা বয়সের কয়েকজন নারী মিলিত হয়েছে জীবন ও জীবিকার ঘূর্ণিপাকে। সে কি নেহাতি সমাপতন, নাকি উদ্দেশ্যমূলক? একটি দুর্ঘটনা যখন ঘটনাবিহীন পাহাড়ি শহরতলির স্তব্ধ জলকে ঘোলা করে তুলল, তখন কোন রহস্যের মোড়ক খুলে যায় পরতে পরতে? কে তারা? তারা কি পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, নাকি নেহাতি? আসুন ঝাঁপ দিই লীলা মজুমদারের জাদু লেখনীতে, যা শুরু করলে শেষ না করে ওঠা মুশকিল, কিন্তু ঘটনাপ্রবাহ ক্রমশ প্রকাশ্য। ডাক্তার উমানন্দ রায়কে উর্মি ডেকে পাঠাবা মাত্র তিনি রওনা দেবেন। এতে তাঁর আধা বয়সী ছেলে বিমানের আপত্তির কি কারণ থাকতে পারে বোঝা গেল না। এইসব পাহাড়ি পথকে উমানন্দ তার হাতের তেলোর মতো চেনেন। এখানে তার কোনো বিপদ হতে পারে না, একথা বিমানকে কে বোঝাবে? বিপদ যখন আসবে, তার ওই নিচে স্প্রিং বসানো, ওপরে গদি মোড়া, আখরোট গাছের কাঠ দিয়ে তৈরি বিলিতি দোকানের খাটেই আসবে। কে না জানে যে 90% জন লোক নিজেদের বিছানাতেই মরে। তাই যদি হয় তাহলে তো রাতে শোয়াই বিপজ্জনক। বিমান আবার প্রবাবিলিটির কথা বলছিল। উমানন্দর বয়স নিয়ে স্ট্যাটিস্টিক্স কপচাচ্ছিল। দিয়েছেন একখানা মোক্ষম উত্তর। উর্মির বাড়িতে পায়ে হেঁটে যেতে যে 43টা সিঁড়ি আর গজ 50 খাঁটতে হয়, তাই করে গত 100 বছরে কটা লোক মরেছে সেই ডেটা থেকে হিসেব করে বলুক তো বিমান। তাহলে এই একটা সকালে কটা লোকের ওখানে মরার সম্ভাবনা আছে? তাছাড়া 79 কি এমন বয়স? উত্তর দিতে পারেনি বিমান, মুখ হাঁড়ি করে বসেছিল। কাছে পেতনিটাও নেই যে তাই দেখে চারটি হেসে দেবেন উমানন্দ। কি যেন একটা বলতো পেতনিটা, আমরা 3টে খেদানো কুকুর পাহাড়ের গুহায় বসে বসে নিজেদের ক্ষতস্থান চাটছি। পেতনিটার জন্য উমানন্দর যে এত মন কেমন করে, তার কি ব্যবস্থাটা করেছে বিমান? না হয় কুন্তি একটু অকালেই মারা গেছে। উমানন্দর স্ত্রী অর্থাৎ বিমানের মাও তো অকালে মারা গিয়েছিল। অবশ্যই তারপরে এত কাল কেটে গেছে যে আজকাল উমানন্দর নিজেকে বেশ অবিবাহিত অবিবাহিত লাগে, বিশেষ করে পেতনিটা চলে যাবার পর থেকে। যাই হোক, উর্মির কাছে যাবেন নাই বা কেন উমানন্দ? হাঁটা পথে এই তো বেশ যাচ্ছেন। এককালে বিমানও অগুন্তিবার যাওয়া আসা করেছে এই পথে। ছুটি পেলেই উমানন্দ এখানে এসেছেন প্রাণের বন্ধু অসিত ঘোষ চৌধুরীর কাছাকাছি কিছুদিন কাটাবার জন্য। সুবিধা পেলেই বিমানও সঙ্গ নিয়েছে। উমানন্দ আগে ভাবতেন বুঝি অসিতের সেই লক্ষ্মীছাড়ি মেয়ে নবীনার টানে। ভয় পেতেন শেষটা কি হতে কি হবে ভেবে। পরে নিশ্চিত হয়েছিলেন নবীনা ফুরিয়ে যাবার পরও যখন দেখলেন বিমান তখনও এই পথে যাওয়া আসা করছে। কি বাঁচাটাই না বেঁচেছে বিমান। অবশ্যই কুন্তির ওরকম তাড়াতাড়ি মরে যাওয়ার কোনো মানেই হয় না। তবে সে বেঁচে থাকলে আর বিমানকে কিছুতে বুড়ো বাপের কাছে থাকতে দিত না। বাবা, কি মেজাজি মেয়ে! সত্যি কথা বলতে কি, বিমানকে ও কম জ্বালায়নি। পেতনিটা যে তার মেয়ে ভাবতেও আশ্চর্য লাগে। এই তো বেশ পাহাড়ের ওপরে পৌঁছানো গেছে। এইখানে দাঁড়িয়ে একটু দম নেওয়া যাক। একবার বিমান আর উমানন্দ দুজনে দৌড়ে এই সিঁড়ি দিয়ে উঠেছিলেন। বিমানই বেশি হাঁপিয়েছিল। হাঁপ ধরলে মুখ খুলতে হয় না তাও জানত না। তখন তার 13-14 বছর বয়স হবে। উর্মি এখন অসিতের বাড়িতে একা থাকে। অবশ্য ঠিক একাও নয়, দূর সম্পর্কের এক MA পাশ করা সুন্দরী ভাইঝিকে কিছুদিন হলো আনিয়েছে। এদিকেই নাকি মানুষ হয়েছে। 1 বছর ধরে ভুগছে উর্মি।
সিমলা থেকে ডাক্তার এসে ওর চিকিৎসা করে। উমানন্দ আজকাল রুগী দেখেন না, নাকি সব ভুলেও গেছেন। বিমানকে উর্মি কখনো ডাকে না। কাঁড়ি কাঁড়ি টাকা নেয় সিমলার ডাক্তার, কিন্তু কোনো সুবিধা করতে পারে না। অর্থাৎ উর্মির কোনো সুবিধে করতে পারে না, যদিও নিজের যথেষ্ট করে নিচ্ছে। উর্মির বিশ্বাস সে বাঁচবে না। সিমলার ডাক্তারেরও সেই বিশ্বাস। বিমান ঘরে বসে বলে, ভুল চিকিৎসা হচ্ছে, আমি ওকে 10 দিনে সারিয়ে দিতে পারি। পারে তো সারায় না কেন? কি না, উর্মি তাকে না ডাকলে সে কি জোর করে চিকিৎসা করবে? স্টুপিড। রোদে ভরে ছিল বাড়িটা সেদিন। মাটির টবের বিগনিয়াগুলো থেকে মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। এমন সকালে কেউ মরে যাওয়ার কথা ভাবে নাকি? অথচ উর্মি সারাক্ষণ তাই ভাবে। আজ নাকি উইল করবে সে। সিমলে থেকে উকিল এসেছে। উমানন্দ আর রেবতী সাক্ষী থাকবে। রেবতী হলো অসিতের পুরনো বেয়ারা, মঙ্গলের বিধবা মেয়ে। এখন সে উর্মির আয়া। রেবতীর হাতে কাল সন্ধেবেলা চিঠি পাঠিয়েছিল উর্মি। না এসে উমানন্দ করেন কি? বিমানের যত অদ্ভুত কথা। মনে হলো উকিলের বয়স বেশি না। অবশ্যই বাইরে যেমনি আলো, ঘরে তেমনি আবছায়া। অসিতের এই মাঝের ঘরটাতে দিনের বেলাও আলো জ্বালাতে হয়। অসিতের নাকি তাই ভালো লাগে, বেশ একটা কোজি কোজি ভাব। মনে করেও হাসি পাচ্ছিল উমানন্দর। ভালো স্বাস্থ্য, ভালো চেহারা বলে ভারী গর্ব ছিল অসিতের। উমানন্দকে টিটকিরি দিয়ে ঠাট্টা করে গিরগিটি বলে ডাকত। অথচ সেই কবে মরে ভূত হয়ে গেছে, আর উমানন্দ রায় এখনো দিব্যি চড়ে বেড়াচ্ছে। কিছু বলছিলে নাকি উর্মি মা? উর্মি আজকাল একটুতেই চটে যায়। খিটখিটে স্বরে বলল, বলছিলাম বই কি। কি অত ভাবছিলেন কাকাবাবু? ভাবছিলাম যে অসিতের ওই রকম স্বাস্থ্য, অথচ তার ছেলে তোমার স্বামী কিশোরটার অমন লিকপিকে চেহারা ছিল কেন? উর্মি কাষ্ঠ হেসে বলল, স্রেফ মদ আর মেয়ে মানুষ করে, আবার কেন? উমানন্দ ভুরু কুঁচকে বললেন, ছি, ওসব বিশ্রী কথা মুখে আনতে হয় না। সে করতে পারলো, আপনারা কেউ ঠেকাতে পারলেন না। বাজে একটা জায়গায় গিয়ে মারামারি করে মোলো, আর আমি বললেই যত দোষ। উকিলটি এবার গলা খাঁকড়ে বলল, তাহলে আর মিছিমিছি দেরি করা কেন? সইগুলো হয়ে যাক, আপনার আয়াকে ডাকি? উমানন্দ বললেন, তার চেয়ে তোমার ভাইঝিকে সাক্ষী রাখলে ভালো হতো না উর্মিমা? উকিল বললেন, না না, তা কি করে হবে? সম্পত্তির বেশিরভাগটাই যে তিনি পাচ্ছেন। ওয়ারিশ কখনো সাক্ষী হতে পারে না, হলে উইলটাই বাতিল হয়ে যায়। উমানন্দ তো অবাক। সে আবার কি? তোমার ভাইঝিকে দেবে অসিতের সম্পত্তি? তাই কি ভালো হবে? উর্মি তার কৌচে হেলান দিয়ে বসে ক্লান্তির চোটে চোখ বুজে বলল, দেবার মতো আর কে আছে কাকাবাবু? এখানে যারা যারা আছে, যাদের কাছে আমি এতটুকু ঋণী, সবার নাম দিয়েছি। আপনার নামও আছে। না হাসবেন না কাকাবাবু। আমার আর বেশি দিন নেই। বাপের বাড়িতে ওই এক জ্যাঠতুতো ভাইয়ের মেয়ে ছাড়া কেউ বাকি নেই। আর এদিকে তো মার ঝেড়ে পুছে সাবার। উমানন্দ হঠাৎ সোজা হয়ে উঠে বসে বললেন, না, তা হবে কেন? তোমার ননদ নবীনা মরে গেছে বটে, কিন্তু তার তো এক মেয়ে আছে। তাহলে আর ঝেড়ে পুছে সাবার বলা যায় না? পাশের ঘরে সিমলার ডাক্তারটিও ছিলেন। উর্মির চাপা আর্তনাদে ছুটে এলেন। এ বাড়িতে এর ভারী প্রতিপত্তি। এই উকিল উনিই ঠিক করে দিয়েছেন নাকি? সিমলার ডাক্তারের যেমন, উকিলেরও তেমনি পসার জমেছে। ডাক্তার হয়তো পাশের ঘর থেকে সব শুনছিলেন। এসেই উমানন্দকে বকতে লাগলেন, আহা, পেশেন্টকে অত উত্তেজিত করতে হয় কখনো? মিসেস ঘোষ, দেখি হাতটা। উর্মি তাকে মেরে ঠেলে সরিয়ে দিয়ে উইলটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল। উকিল উমানন্দর দিকে ফিরে বলল, এরকম একটা অপ্রত্যাশিত খবর প্রমাণ করতে না পারলে তো আমরা মেনে নিতে পারি না। উমানন্দ হাসলেন। প্রমাণ করা খুব শক্ত নয়। উর্মি বলল, কাল নতুন উইল তৈরি করবেন উকিলবাবু। আজ আমি বড় ক্লান্ত। কিরকম হাসি পাচ্ছে অনেক দিন পরে।
উর্মি তারপর এতক্ষণ ধরে এত বেশি হাসতে লাগলো যে ডাক্তার সাহেব তাকে একটা ইঞ্জেকশন দিতে বাধ্য হলেন। উর্মি ঘুমুলে পর উমানন্দ বাড়ি গেলেন। আজ কোন দিকে সূর্য উঠেছিল কে জানে। ক্লাস সেরে এতটা মেঠো পথ ঠেঙিয়ে পার হয়ে ঘরে ঢুকেই সুমতি দেখে হ্যাপা জানালায় আধোয়া নতুন হলুদ কাপড়ের পর্দা টাঙাচ্ছে। ঘরময় তার কোরা গন্ধ ভুরভুর করছে। পূর্বের জানালার ধারে বরুণার খাটে হলুদ সুজনি পাতা দেখে সুমতির আর বুঝতে বাকি রইল না কার প্ররোচনায় নতুন হলদে পর্দা টাঙানো হয়েছে। এমনি করেই রাজ্য যায়, রাজত্বও যায়। এখানে এসে অবধি এক নাগাড়ে 3 বছর এখন যেটা বরুণার খাট তার উপর পাশাপাশি টিনের ট্রাঙ্কটা আর ছোট সুটকেস রেখেছিল। আর কোণের খাটে একদিকে বই খাতা, অন্যদিকে ছাড়া কাপড়। আলনাতে শুধু কাঁচা কাপড়, তোয়ালে, গামছা থাকতো। এসব বিষয়ে তার একটু মানামানি আছে। অন্য লোকে তাকে সূচিবাই বলতে পারে, তাতে সুমতির কিছু এসে যায় না। এখন ওসব সুখ ঘুচেছে। সূচিবাই বলতে পারে মানে সত্যি বলেও থাকে। বরুণাই অষ্টপ্রহর বলে, নিজের ছাড়া কাপড় ভাঁজ করে তোশকের তলায় গুঁজে রাখে আর সুমতিকে নিয়ে হাসাহাসি করে। সুমতি সর্বদা ঘরের বাইরে ছোট প্যাসেজে বাইরে পরার চামড়ার চটিগুলো রেখে ঘরে পরার মখমলের চটি পরে। বরুণার ঘর আর বাইরেতে কোনো ফারাক নেই। সারা জীবন বাইরের লোকের সঙ্গে মাখামাখি করে সুমতির বাইরের লোকের উপর বড় ঘেন্না। সঙ্গে সঙ্গে একটা খুটখুট খিলখিল শব্দ। বরুণা এসেই চটি জোড়া পা থেকে ছুঁড়ে খুলে ফেলে নিজের খাটে ঝাঁপিয়ে পড়ে হাসির চোটে একেবারে এলিয়ে গেল। তার বেঁটে বেঁটে কোঁকড়া কালো চুলগুলো আথালি পাথালি হয়ে উঠল। ফর্সা মুখের রং লাল হয়ে উঠল, চোখ দুটো থেকে আলোর ছটা বেরুতে লাগলো। ওরে হ্যাপা, 1 গেলাস জল দে রে, আর আমার বিস্কুটের টিনটা বের কর দেখিনি। আজ বোধ হয় চা ভা খাওয়া হবে না এখানে। দেখে এলাম বিনিপিসি যুদ্ধে নেমেছেন। হ্যাপাও তাই শুনে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে জল আনতে গেল। ঝি চাকরের সঙ্গে হাসি ঠাট্টা শুনলে সুমতির পিত্তি জ্বলে যায়। কিন্তু সে মাত্র বিএ পাস, পড়ায় নিচের ক্লাসে। আর বরুণা এমএ পাস ও কলেজের অধ্যাপিকা। তা সে যতই না খুকিমি করুক, এদিকে রাগও ধরছে, ওদিকে কৌতূহলও চেপে রাখা যাচ্ছে না। তাই সুমতি শুধল, কি নিয়ে যুদ্ধ? অত কি আর শুনতে পেয়েছি নাকি? পাশ দিয়ে যাবার সময় দেখে এলাম মহিলা সমবায়ের উঠোনে দাবানল লেগেছে। কার সঙ্গে যুদ্ধ? কে জানে, মনে তো হলো মিসেস সমাদ্দারের সঙ্গে। ওরে হ্যাপা, গেলাসটা না ধুয়েই জল নিলা কি? মেছো মেছো গন্ধ পাচ্ছি যেন। সাধে তোর বিয়ে হয়নি? হ্যাপা তো অবাক। বিয়ে হয়নি আবার কি বরুণা দিদি, তোমার যেমন কথা। 7 বছর বয়সে আমার বিয়ে হলো, মা কোনটি দিল, বাউটি দিল, সিঁতি দিল, চরণপদ্ম দিল, 4 গাছি করে মল দিল, রূপো দিয়ে গা মুড়ে দিল, তবু কিছু হলো না। সুমতি বিরক্ত হয়ে বলল, হলো না আর কি? হ্যাপা 32 পাটি দাঁত বের করে বললে, বিয়ে তো হলো, ভালোবাসা হলো, ভেঙেও গেল। বরুণা উঠে বসে বলল, সে আবার কি রে, ভালোবাসা হলেই তো বিয়ে হয়। হ্যাপা হাসতে লাগলো, উই তো দিদি, বিয়ের 10 বছর বাদে আমাকে ছেড়ে চলে গেল। কোথাকার একটা বেজাতের মেয়েকে শাদি করে এখন নতুন হাটের ওদিকে ছেলে পুলে নিয়ে সুখে ঘর করছে। খুব সুন্দরী বুঝি সে? না গো, কালো হটকা সিরিপা, এই এত বড় বড় দাঁত সব বেরিয়ে আছে, উটকপালি, মাথায় চুল নেই, ক্যান ক্যান করে ঝগড়া করে। তারপর হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তাকে ভালোবাসলে, কিন্তু ট্রেনের সময় পার হলো, সে দিদিমণি তো এলো না। তোমার বাক্স প্যাঁটরা খাটের তলায় রাখতে বলেছে মা। ওই বোধহয় মা এলো, চায়ের জলটা দেখি। সুমতি এতক্ষণে লক্ষ্য করলো তৃতীয় খাটের তোষক পাতা। সুমতির বাক্স খাটের নিচে। গাল দুটো শক্ত হয়ে উঠল। নিঃশব্দে আলনার সবচেয়ে উপরের তাক থেকে নিজের তোয়ালিটে নিয়ে হাত মুখ ধুয়ে খাবার ঘরে গেল। বরুণার অত হাত মুখ ধোয়ার বালাই নেই, সে চায়ের টেবিলে বসে গেছে। বিনিপিসির বয়সের পক্ষে চেহারাটা কিছু মন্দ নয়,
যদিও গালের ঠিক মাঝখানে আর নাকের ডগায় আধুলি পরিমাণ জায়গা সদা সর্বদা লাল টুকটুক করে। এখনো বেশ রাগত অবস্থা। এসব লোকের সঙ্গে কি করে পারা যায় বলো তো বরুণা? আশালতাই বা কেমন ধারা মেয়ে তাই ভাবি। সব খুলে লিখেছিলাম তাকে। 3 জনায় একসঙ্গে এক ঘরে থাকবে, একা লাগার বা ভয় পাওয়ার কথাই থাকবে না। সকালে চা, রুটি, মাখন, কলা, দুপুরে ভাত, ডাল, তরকারি, মাছ পেলে মাছ, অম্বল, বিকেলে যা হয় একটা ভালো জলখাবার, রাতে রুটি কি পরোটা, তরকারি, ডিমের ডালডা কি মাংস, এই আমি দেব। তার উপর যার যা ইচ্ছে নিজে কিনে খাও। তবে রাত 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে, আর পুরুষ বন্ধু এলে বাইরের চা তালে বসাবে। কি এমন অন্যায় লিখেছি তাই বলো? বরুণা ছল বলিয়ে উঠল, নিশ্চয় মিসেস সমাদ্দার ওকে ভাগিয়ে নিয়েছে বুঝি। বিনি পিসির নাক দিয়ে ফুঁস করে খানিকটা নিঃশ্বাস বেরিয়ে এলো। ভাগাবে কি করে? কোনো ভদ্রলোকের মেয়ে টিকতে পারে নাকি তেজু সমাদ্দারের বিধবার বাড়িতে? তাছাড়া ও ব্যাটা ছেলে ছাড়া কাউকে থাকতে দেয়ও না। বলে নাকি মেয়েরা ঘোঁট পাকায়। আমাকে ইঙ্গিত করে বলে নিশ্চয়। আর শুধু আমাকে কেন, তার মানেই হলো তোমাদের শুদ্ধ বলা। হ্যাঁ। বরুণা বললে, তবে আশালতা গেল কোথায়? বিনি পিসি চা ঘুরতে ঘুরতে বললেন, যেখানে খুশি যাকগে। সমাদ্দার তো বলছে ও কিছু জানে না। এদিকে জগদীশরা তাকে ট্রেন থেকে নামতে দেখেছে, নাকি ভারী রূপসী, অথচ সে এখানে পৌঁছয়নি। উষারানীকে সন্দেহ করব না তো কাকে করব বলো? নিশ্চয় আমার নামে যা তা লাগিয়ে দিয়েছে তাকে ভড়কে। ওর অসাধ্য কিছুই। কথা শেষ না হইতে প্যাঁ পোঁ করে 2টো রিকশা এসে গেটে দাঁড়ালো, আর বছর 25-এর এক সুন্দরী ও তার এক চাঁই লটবহর নামলো। বিনি পিসির মুখের কথা মুখেই থেকে গেল। চা পড়ে রইল। ছুটে গেলেন তৃতীয় পেইং গেস্টকে অভ্যর্থনা করতে। সুমতি একটু কষ্টে হেসে বলল, আমার খাট বিছানা নিয়ে আমি বাপু বন্ধ বারান্দায় সরছি। বড় ঘরে তোমরা দুজনে সুখে থেকো। বলেই বরুণার মুখের দিকে চেয়ে সুমতি দেখে এক অদ্ভুত পরিবর্তন। রাগে যেন তার কথা সরছে না। মাখনের ছুরিটা দিয়ে নিজের পয়সায় কেনা অত ভালো আপেলটা কুচি কুচি করে কাটতে কাটতে বরুণা বললে, না মোটেই না, বন্ধ বারান্দায় আমি যাব। বলেই উঠে গেল এবং বাইরের বারান্দা থেকে রিকশাওয়ালারা আশালতার জিনিস বড় ঘরে তোলার সঙ্গে সঙ্গে হ্যাপাতে আর বরুণাতে মিলে বরুণার জিনিসপত্র বন্ধ বারান্দায় তুলে নিয়ে গেল। সুমতি একটু হেসে এই সুযোগে নিজের পাতে আরও 2 টুকরো ডিম দিয়ে ভাজা রুটি তুলে নিল, আর চায়ের পেয়ালাটাকে বেশি করে দুধ চিনি দিয়ে কানায় কানায় আর একবার ভর্তি করল। নিজের যত্ন নিজে না করলে কে করবে? বারান্দায় বসে বসেই বিনি পিসি আশালতাকে জপাতে লাগলেন। সুমতি নিরিবিলি খাওয়া সেরে মুখ ধুয়ে বড় ঘরে গেল। বরুণার শূন্য খাটে নতুন হোলডলে মোড়া আশালতার বিছানা, আর কোণের খাটে আশালতার চকচকে নতুন 2টো ঘি রঙের সুটকেস আর জিপ লাগানো গোল একটা লাস্ট মিনিট ব্যাগ পাশাপাশি সাজানো। খাটের তলায় সুমতির বাক্স প্যাঁটরা। সুমতির দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু মুখে কিছু না বলে খাবার ঘর হয়ে রান্নাঘরের মধ্যে দিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে শটাং মনুদের বাড়িতে গিয়ে উঠল। মনু সব কথা শুনে প্রথমেই খুব খানিকটা বিনি পিসির নিন্দামান্দা করল। মিসেস সমাদ্দারের কাছে আগেই কিছু কিছু নাকি শুনেছিল সে। সুমতি বলল, তোমার কি মনে হয় বরুণা ওকে আগে থাকতেই চেনে এবং দুজনার মধ্যে ঝগড়ার সম্বন্ধ? মনু খুব হাসল। তুমিও যেমন সুমতিদি। ও কি, নিমকিটা ফেলে রাখলে কেন? বিনি পিসি কত খেতে দেয় সে আমার খুব জানা আছে। এই জন্য থাকেনি ওখানে 1 মাস এ কোয়ার্টারটা পাওয়ার আগে। তবে বরুণার ওটা স্রেফ হিংসে। 2 সুন্দরী কি কখনো এক ঘরে থাকতে পারে? তুমিও যেমন হতো আমাদের মতো কেলেকেষ্ট, দেখতে কেমন গলায় গলায় ভাব জমে যেত। 2 ঘরের কোয়ার্টারটিকে বেশ সাজিয়েছে মনু। লাল পর্দা, ইজি চেয়ারে মোড়াতে লাল কুশন। বেশ 2 পয়সা খরচা করে তার ঢাকনির ওপর মহিলা সমবায় থেকে গুজরাটি কাজ করিয়ে নিয়েছে। দেয়ালে ছবি টাঙিয়েছে, তাকের উপর ভালো ভালো বই। নিচু শ্বেত পাথরের জলচৌকির উপর লম্বা কালো ফুলদানিতে 2 ছড়া রজনীগন্ধা। একা থাকে, কার জন্য এত সাজায় মনু তাই বা কে জানে। ভালো দার্জিলিং চা কেনে, নিজের হাতে নিমকি ভেজে টিনে ভরে রাখে,
কেউ এলে খাওয়ায়। অথচ মাইনে তো পায় সুমতির চেয়ে সামান্যই বেশি। সবটাই হয়তো খরচ করে বসে থাকে। সুমতি কোনো মতেই মাসে 110 টাকার বেশি খরচ করতে রাজি নয়। বাকিটা ব্যাংকে তোলে। কিছু কিনতে টিনতে হলে আলাদা কথা। ফুল গাছ লাগিয়েছে মনু, আবার লাউ, কুমড়ো, লঙ্কা, বেগুন সব হয়েছে। এত ঝামেলাও শখ করে ঘাড়ে নিতে পারে। মনু গেট অবধি এগিয়ে দিল। শেষ মুহূর্তে আবার হাত ধরে টেনে বলল, তাই বলে যেন স্বপ্নেও মনে করো না সুমতি দি যে আমি সমাদদারের সাপোর্টার। নীলকণ্ঠর কথা মনে নেই তোমার? অবাক হয়ে সুমতি তাকিয়ে থাকে। মনু বিরক্ত হয়ে ওঠে। ও মা, হপ্তায় অন্তত 2বার করে এসে যার রান্না খেয়ে গেছো, এরই মধ্যে তার নামটাও ভুলে গেলে নাকি? সেই আমার দ্রৌপদী ছোকরা মিসেস সমাদদার যার রান্না খেয়ে তোমার সামনেই প্রশংসায় পঞ্চমুখ হলো। আর সত্যি কথা বলতে কি, তোমারও এতে যথেষ্ট হাত ছিল। তুমিই না মুক্তকণ্ঠে বলতে লাগলে নীলকণ্ঠর মতো লোক হয় না, শুধু যে অপূর্ব রাঁধে তা না, 1 পয়সা হিসেবের এদিক ওদিক করে না, এক দানা জিনিস নষ্ট করে না, হ্যাঁ না ত্যানা কত কি। আমি তখনই জেনেছিলাম সুমতিদের মুখ থেকে আমার রাঁধার লোকের এতটা প্রশংসা কেন। পরে বুঝলাম সবই। সুমতি বাস্তবে কি এমনি আশ্চর্য হয়ে গেছিল যে মুখে এতক্ষণ কথা জোগায়নি। এবার আর পারল না। ঝাঁঝালো সুরে বলল, তোমার কথার কি কোনো মাথা মুন্ডু আছে মনু? যা মুখে আসে তাই বলো। এই নিয়ে কি করে শিক্ষকতা করো বুঝি না। আর তাই যদি বলো নীলকণ্ঠকে মাইনে দিতে 25 টাকা, উদয়স্ত খাটাতে আর দিনান্তে 500 বার জবাব দিতে, কেন চলে যাবে না সে? উষা দিয়ে ওকে 40 টাকা দেয় আর মাথায় করে রাখে। তার ফলে ওর বাড়িতে যে পেইং গেস্ট হয় সে আর কোথাও যেতে চায় না, অথচ বিনি পিসিকে ছেলে ধরা দিয়ে গেস্ট ধরতে হয়। উত্তেজনার চোটে কখন যে মনু সুমতির সঙ্গে হাঁটতে হাঁটতে বিনি পিসির বাড়ি অবধি পৌঁছে গেছে দুজনার মধ্যে কেউই খেয়াল করেনি। বিনি পিসি আর আশালতা চাতালে বসে, তখনও বেতের টেবিলে চায়ের সরঞ্জাম। কিন্তু মেজাজ মনে হলো বেশ ভালোই। ডেকে বললেন, কি অত আলোচনা হচ্ছে দুজনার মধ্যে? মনে হলো যেন বিনি পিসির নাম শুনলাম। মনু কিছু একটা বলতে যাচ্ছিল, সুমতি ওর হাতটা মোক্ষম চেপে ধরাতে শুধু বলল, না কিছু না, আচ্ছা গেলাম। মনু চলে গেলেই বিনি পিসি আশালতার দিকে ফিরলেন। যা তোমাকে বলছিলাম, ওই উনি হলেন আর একজন। দেমাকে মাটিতে পা পড়ে না, অথচ ওর হাড়ের খবর কে না জানে। ওই তো চেহারার ছিঁড়ি, পয়সা করে লোভ দেখিয়ে যদি বা একটি বরকে রাজি করালো বাপ, সেও পাকা দেখার পর ভেগে পড়ল। অগত্যা বিয়ের টাকা দিয়ে মেয়েকে লেখাপড়া শিখিয়ে চাকরিতে ঢোকানো হলো। এরকম শুনেছ কখনো আশালতা? কই সুমতি, বসবে নাকি? বুঝলে আশালতা, সুমতি আমাদের মেঠোই দূরের মতো, সাতেও নেই পাঁচেও নেই, নিঃশব্দে নিজের কাজ করে যায়। রূপ নেই তো বয়ে গেল। হলদে পাতলা শাড়িখানি একটু ভালো করে গায়ে জড়িয়ে হাসি মুখে আশালতা একবার চাইল। অমনি চারিদিক আলো হয়ে উঠল। ঠোঁট দুখানি শক্ত করে চেপে সুমতি বললে, না বসবো না, মাথা ধরেছে। বুকের উপর যেন বিস্মন বোঝা চেপে বসেছে, চোখে পথ দেখতে পাচ্ছে না। কিন্তু বড় ঘরে ঢুকেই মনটা কেমন হয়ে গেল। ঘরময় ভুরভুর করছে কিসের গন্ধ? আশালতা বোধহয় খুব দামি ফরাসি এসেন্স ব্যবহার করে। খোলা জানালা দিয়ে তারার আলো পড়েছে সুমতির খাটে। বালিশের উপর একগোছা কামিনী ফুল কে সাজিয়ে রেখেছে? সুমতি আস্তে আস্তে ইজি চেয়ারে বসে পড়ল। মনের সব গ্লানি এক নিমেষে কেটে গেল। তারার আলো আর কামিনী ফুল। হাত বাড়িয়ে ফুলের ছড়া ছুঁয়ে দেখে, আঙ্গুলের আগায় সুগন্ধ লেগে থাকে। আশালতা সুমতির বালিশের ওপর ফুল রেখেছে। কোথায় পেল সে কামিনী ফুল? আশালতা ঘরে ঢুকতেই সুমতি বলল, আপনি আমাকে ফুল দিয়েছেন? আশালতা চমকে উঠল। ফুল? কই না তো। তবে তো ভুল করে কেউ আমার বালিশে ফুল রেখেছে, আপনার কিংবা বরুণার ভেবে। ফুলগুলি তুলে সুমতি গোল টেবিলে রেখে দিল। তবু হাত থেকে বালিশ থেকে ফুলের গন্ধ যায় না। আলোটা জ্বালি? ইস নিশ্চয়, আলোটা ছাড়া গোছগাছ করবেন কি করে? সুমতি নিজেই আলো জ্বেলে দিয়ে হ্যাপাকে ডাকল। হ্যাপা রান্নাঘর থেকে চেঁচাতে লাগলো, অমন করলে কিন্তু রাতে রাঁধা বাড়া হবে না দিদি, বলে রাখছি। আশালতা হেসে ফেলল,
থাক না, আমি নিজেই করে নেব, এই তো হালকা কাজ। কিন্তু আমাকে আপনি বলবেন না, আমি বয়সে খানিকটা ছোটই হব। খানিকটা ছোট নয় আশালতা, সুমতিরও 25 বছর বয়স, তবে দেখে হয়তো বোঝা যায় না। যাবেই বা কেন, আর সে কথা বলবেই বা কেন সুমতি? হাতে হাতে দুজনায় হোলডল খুলে বিছানাটা পেতে ফেলল। এদিক ওদিক তাকিয়ে আশালতা জিজ্ঞেস করল, আর একজন থাকার কথা না? উনি যে বললেন 3জন গেস্ট। সুমতি হাসল। বরুণা পাশের বন্ধ বারান্দায় বোধ করে নিরিবিলিতে থাকতে চায়। কলেজের লেকচার তৈরি করতে হয় কি না? আশালতা হাসল। আরে আমিও তো রিসার্চ করতে এসেছি, অবশ্যই নিজের পয়সায়। এখানে শুনেছি তিব্বতী পুঁথি আছে অনেক, আমার গবেষণার বিষয়ই হলো তাই। বেশ মিষ্টি গলার স্বর, শান্ত মনে হলো মেয়েটিকে। সুমতির ভালো লাগলো। আশালতা বাক্স রাখার সমস্যাও মিটিয়ে দিল। প্যাসেজ থেকে পুরনো বেঞ্চিটাকে হিড় করে টেনে এনে তার উপর সুমতির ট্রাঙ্ক বাক্স তুলে দিল। সুমতিকে কিছু বলতেও হলো না। আপত্তি করাতে আশালতা বললে, বাহ, বয়োজ্যেষ্ঠাদের জন্য এটুকুও করব না? কি যে বলেন! আপনাকে সুমতিদি বলে ডাকতে পারি? সুমতি বললে বরুণাও তাই ডাকে। স্নান সেরে আশালতা বললে, আমি বিনতা দেবীর সঙ্গে রাতে খাবার আগেই রেজিস্ট্রারের বাড়িতে গিয়ে কথা বলে আসি, কেমন? চিঠিপত্রে অবশ্যই সব ব্যবস্থাই হয়ে আছে, তবু একটু দেখা করা ভালো। কি বলেন সুমতিদি? বিনতা দেবী মানে বিনি পিসি। এখানে ওর আসল নাম সবাই ভুলে গেছে। সুমতি যখন দীর্ঘ পুজোর ছুটি বোর্ডিংয়ে কাটাতো, তখন বিনতা দেবীর কাছ থেকে প্রতি বছর একখানা শাড়ি পেত। মিস বিশ্বাসের কাছে শুনেছিল বিনতা দেবী ওর দুঃসম্পর্কের আত্মীয়া। উনি ছাড়া আর কোনো আত্মীয় স্বজনের কথা শোনেনি কখনো সুমতি। পাশ করে কয়েক বছর এখানে ওখানে কাজ করার পর ওর চেষ্টাতেই এখানকার চাকরির খবর পেয়েছিল সুমতি। সেও আজ প্রায় 4 বছর হলো। এখানে এসে বিনি পিসির সঙ্গে প্রথম দেখা। এসে বোর্ডিংয়েই উঠেছিল। সেখান থেকে বিনি পিসি তাকে 1 বছর বাদে নিজের বাড়িতে নিয়ে এলেন। কারো দয়া নেবে কেন সুমতি? এককালে অনেক দয়াই নিতে হয়েছিল। তাই ঠিক হলো, নিজের লোক যখন, তা সে যত দূর সম্পর্কের হোক না কেন, 80 টাকা দেবে মাসে সুমতি। নিচের ঘরে থাকবে, একসঙ্গে খাওয়া দাওয়া, কিন্তু দরকার হলে ও ঘরে আরো 2জন পেইং গেস্ট রাখতে পারেন বিনি পিসি। সবই জানতো সুমতি। তবু 3 বছর একা থাকার পর যখন বরুণা এলো, কেমন যেন অসহ্য মনে হয়েছিল। তার উপর আশালতা। তবু নিঃসঙ্গ হওয়া খুব ভালো নয়, এতে হয়তো ভালোই হবে। তাছাড়া বিনি পিসির কি যেন কাগজপত্রে অনেক লোকসান গেছে, ঘরে আরো কিছু না এলে বুড়ো বয়সে মুশকিল হবে। বরুণা ঝড়ের মতো এসে ঢুকলো। উফ, গেছে নাকি? দিব্যি ভাব জমিয়ে ফেলেছ দেখছি। পারো বটে সুমতিদি, সাজের ঘটাটা দেখলে তো? বয়সটা 25-26-এর চেয়ে 1 বছর কম হবে না। দেখো একবার ছাড়া কাপড়টা কেমন ফেলে গেল। কে তুলবে ওটি? সুমতি ঠাকুরুন নাকি? সুমতি বললেন, না তা কেন, হ্যাপাকেও যে মাসে মাসে 10 টাকা করে দেবে ওর কাজ করে দেবার জন্য। বরুণা দারুণ চটে গেল। ওহ, নবাব জাদি এলেন নাকি? কাপড়টি ভাঁজ করার জন্য লোক চাই। নাইলনের শাড়ি দেখেছ? ওর দাম 50-এর কম নয়। ওকে বলে দিও এখানে ওসব চলবে না, এগুলোকে ইস্ত্রি করতে হয় না, তা জানো? সুমতি হাসল। কেন চলবে না? ও তো এখানে চাকরিও নিচ্ছে না, ছাত্রীও হচ্ছে না। নিজের খরচায় থাকবে, রিসার্চ করবে, তার জন্য যা লাগবে তাও দেবে। অনেকক্ষণ চুপ করে রইল বরুণা। তারপর গম্ভীর মুখে বলল, তুমি এসব বিশ্বাস করো সুমতিদি? দেখে নিও, ও একটা স্পাই, নিজের কোনো গভীর উদ্দেশ্য নিয়ে এসেছে। বিনি পিসির আরো খবর নেওয়া উচিত ছিল। ওর সঙ্গে কি করে থাকি তাই ভাবছি। দেখে নিও এখানকার জীবনযাত্রা এখন থেকে কেমন বদলে যায়। হলো ঠিক তাই। সুমতি দেখে দেখে আশ্চর্য না হয়ে পারল না। চিরকাল এপাড়ার মেয়েরা অনেক রাতেও কোনো সভা কি নেমন্তন্ন খেয়ে একা হেঁটে ফিরেছে, কিছু মনেও হয়নি, বরং ভালোই লেগেছে। পদঘাট, গাছপালা, বাড়িঘর,
সব এখানে রাতে ঘুমোয়। এ জায়গা কৃষ্ণপক্ষেও অন্ধকার হয় না, তারার আলোতে ফুটফুট করে। সদর রাস্তা ছেড়ে মাঠের পথে কেউ নামলেই নেড়িকুত্তর দল জানান দেয়। ওদের নিরন্তর সতর্ক প্রহরা। ওদের বোধহয় এলাকা ঠিক করা আছে, না জানিয়ে একজনের টহল থেকে আরেকজনের টহলে কারও যাবার উপায় নেই। অথচ পরদিনই সমবায়ের মিটিং সেরে রাত 9:30টায় বিনিপিসি খাবার ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকে চেয়ারের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। বুকটা হাঁপড়ের মতো উঠছে পড়ছে, মুখ ছাইয়ের মতো সাদা, হাত দুটো পাতার মতো কাঁপছে। এ বাড়ির নিয়ম 9:30টার পরে কারো জন্য অপেক্ষা করা হবে না, বিনিপিসির জন্যেও না। বিনিপিসি নিজেই এই নিয়ম করেছেন। টেবিল ঘিরে সুমতি, আশালতা, বরুণা বসেছে। হ্যাপা গরম খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম ঠোঙায় করে টেবিলে নামিয়েছে। আজ সারা দিন বৃষ্টি পড়েছে, মাছ মাংস পাওয়া যায়নি, ডিমওয়ালা আসেনি। বিনিপিসির চেহারা দেখে সবার চক্ষু চড়ক গাছ। যার সাহসের খ্যাতি প্রায় ঐতিহাসিক, তার আজ কি হলো? ক্ষীণ কণ্ঠে বিনিপিসি বললেন, একবার বাইরে দেখো কেউ আমার পিছন পিছন এসেছে কিনা। ওরা চারজনে তখনই দরজা খুলে চাতালে দাঁড়ালো। মেঘ কেটে গেছে, আকাশে একটু চাঁদের টুকরো দেখা দিয়েছে। বাদুড় উঠছে, গাছ থেকে টুপটাপ জল পড়ছে। চারিদিক এত নিস্তব্ধ যে দূরে ডাক্তার সেনগুপ্তর বাড়ি থেকে টাইপরাইটারের শব্দ শোনা যাচ্ছে। সামনে খোলা মাঠ পড়ে রয়েছে, এখানে ওখানে দু একটা মনসা গাছ, বুনো ফুলের ঝোপ, কোনো মানুষ বা জানোয়ারের চিহ্ন নেই। নেড়িকুত্তরা পর্যন্ত বাদলা সন্ধ্যায় যে যেখানে পারে আশ্রয় নিয়েছে। এক ঝলক ভিজে বাতাস এসে বুক ভরে দিল। গেটের পাশের মাধবীলতাটি চারিদিকে মধু ছড়িয়ে দিল। এমন রাতে কারও ভয় পাওয়া উচিত নয়। ততক্ষণে বিনিপিসি অনেকখানি সামলে নিয়েছেন। চোখে মুখে জল দিয়ে নিজের কুশন পাতা হাতল দেওয়া পুরনো কাঠের চেয়ারে বসে বললেন, আসছিল কেউ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবটা আমি কিছু কল্পনা করিনি। বড় রাস্তার ভিজে পিচের উপরে তার পায়ের শব্দও শুনেছি। পথের ধারে ঝোপ ঘেঁষে চলছিল, দেখতে পাইনি। তাই আমি চললে সেও চলে, আমি থামলে সেও থামে। চারদিকটা কি বিষম চুপচাপ, আমি কি ভয়ঙ্কর একা। সেই বড় রাস্তা ছেড়ে মাঠে নামলাম। সেও একটা ছোট দৌড় দিয়ে বকুল গাছের পিছনে লুকোলো ছায়ার মতো। নিজের চোখে দেখলাম আমি। এখন তোমরা নেই বললেই তো আর সে নেই হয়ে যাবে না। হ্যাপা বলল, উহ মা, দরজাটা খুলে রাখার কি দরকার গা? সুমতি সাহস দিতে লাগলো, সে লোকটাও হয়তো ভয় খাচ্ছিল, তারও একা একা লাগছিল। বরুণা হাসবার চেষ্টা করে বললে, আপনার আর কি ভয় বিনিপিসি? সুন্দরী তরুণী হলে না হয় ভয়ের কারণ ছিল। কিন্তু বিনিপিসির সঙ্গে চোখাচোখি হওয়াতে তারও মুখের হাসি মিলিয়ে গেল, সেও থামল। আশালতা বললে, দরজায় দুটো করে ছিটকিনি লাগানো, জানলায় শিক বসানো, এ বাড়িটা একেবারে নিরাপদ। বিনিপিসি নাক দিয়ে ফোঁস করে খানিকটা নিঃশ্বাস ছেড়ে বললেন, তা বলো না, ওই যে মানহাটিতে জোড়া খুন হয়েছিল, সে তো গরাদের ফাঁকে স্ক্রুপ যন্ত্র দিয়ে শিক বেঁকিয়ে লোক ঢুকেছিল। সুমতির স্বরে কোনো ভাবলেশ নেই। খুন তো হয়নি পিসিমা, শুধু জখম হয়েছে। বরুণা বলল, জখম হওয়াতেই বা মজা কত সুমতিদি? আশালতা শিউরে উঠল, তারপরেই হেসে বলল, উফ, আপনাদের কথায় গায়ে কাঁটা দেয়। আমি জানলা বন্ধ করে শোবো কিন্তু সুমতিদি। ভয় পেতে সুমতি রাজি নয়। এমন ভালো খাওয়াটা কেন মিছিমিছি নষ্ট হতে দেবে? আশালতা গাওয়া ঘিয়ের শিশি এনেছে। তার মুখের ঢাকনিটি খুললেই যেন ছায়ায় ঢাকা গোয়াল ঘর দেখা যায়, লাল গরুর প্রসন্ন ডাক শুনতে পাওয়া যায়। বিনিপিসি একটু অন্যমনস্ক। খাওয়ার পর হ্যাপাকে বললেন, তুই আজ আমার ঘরেই শুবি। ও সুমতি, দরজা জানলাগুলোর ছিটকিনি ভালো করে দেখে তবে শুতে যেও। আমার পা কাঁপছে, আমি ঘরে গেলাম। সুমতি সঙ্গে গেল। ব্যাগ নিয়ে এসে গরম জল ভরে বিনিপিসির পায়ের কাছে দিল। সিঁড়ির আলোটা জ্বালাই থাক সুমতি, হ্যাপা এসে নিবিয়ে দেবে। জানালার ছিটকিনিটা দেখে যেও। দোতলার এই একটি ঘর, একটা স্নানের ঘর আর খোলা ছাদ। ছাদটা ছায়ায় ভরে থাকে। সুমতি দরজা খুলে একবার ছাদে ঘুরে এসে দুটো ছিটকিনি আর হুড়কো লাগালো। আসলে কোনো ভয়ের কারণ নেই পিসিমা, যারা খোলাখুলি পথে হাঁটে তারা কিছু লুকিয়ে ঘরে ঢোকে না। ঘুম জড়ানো স্বরে বিনিপিসি বললেন,
খুব খোলাখুলি নয় সুমতি। তারপরে চোখ খুলে জিজ্ঞাসা করলেন, বরুণা কি আশালতার সঙ্গে কথা বলে না? শান্ত কণ্ঠে সুমতি বলে, ভাব হয়ে গেলেই কথা বলবে। আচ্ছা গেলাম পিসিমা, আমারও ঘুম পাচ্ছে। নিচে বরুণার ঘর অন্ধকার। আশালতা আয়নার সামনে বসে গুনে গুনে চুলে বুরুশ চালাচ্ছে। অদ্ভুত বুরুশটা, লম্বা প্লাস্টিকের হাতল দেওয়া, গোল একটা ঝুল ঝাড়ার মতো। গোলাপি কুর্তা আর পাজামা পরেছে আশালতা, পায়ে নকল লোমের পাড় দেওয়া গোলাপি চটি, ঘরময় সুগন্ধ। কোল্ড ক্রিম মাখা আশালতার সুগোল বাহু উঠছে নামছে। 92, 93, 100। কি জানেন সুমতিদি, ইংরেজিটাই আমার মুখে সহজে আসে। ছোটবেলা থেকেই মেমদের স্কুলে পড়েছি কিনা, মা যতদিন ছিলেন বাড়িতে আমরা ইংরেজি বলতাম। সুমতির আয়নার দরকার নেই। সেকেলে বড় খোঁপা থেকে কাঁটা 3টে খুলে গোড়ার ফিতে ঢিলে করা মাত্র কালো কোঁকড়া চুলের রাশিতে পিঠ ছেয়ে গেল। বুরুশ নামিয়ে আশালতা অবাক হয়ে চেয়ে রইল। তারপর উঠে এসে দুহাতে দুমুঠো চুল তুলে নিয়ে বলল, রেশমের সঙ্গে কোনো তফাৎ নেই। এমন চুল কি ওরকম করে বেঁধে রাখতে হয়? এত সুন্দর চুল আমি কখনো দেখিনি। ওইটুকুতেই সুমতির প্রাণটা ভরে উঠল। অনভ্যস্ত আবেগ ঢাকতে গিয়ে জানলার দিকে ফিরে ছিটকিনিতে হাত দিয়েই অবাক হয়ে চেয়ে রইল। কি কি বলে আশালতাও এগিয়ে এলো। জানলার উপর ছোট একটা রেশমি রুমালের উপর একটা নিখুঁত আধফোঁটা গোলাপ। তার গায়ে এখনো 2 ফোঁটা বৃষ্টির জল লেগে রয়েছে। তার সুগন্ধের তুলনা হয় না। আশালতা রুমাল শুদ্ধ ফুলটাকে টেনে ঘরের মধ্যে নিয়ে জানালাটাকে বন্ধ করে দিল। এখানে আমাকে কেউ চেনে না, এটা তোমারই জন্য সুমতিদি, তোমার কোনো ভক্ত রেখে গেছে। আমি ছেলেদের কলেজে যখন পড়তাম প্রায়ই আমার ডেস্কের ওপর ওই রকম ফুল পেতাম। সুমতিকে এ জন্মে কেউ গোলাপ ফুল উপহার দেয়নি। সুমতির কালো ঢেউ খেলানো চুল দুহাতে কেউ কখনো তুলে ধরে গালে ঘষেনি। সুমতির গলাটা টনটন করে। আশালতার দিকে পিঠ ফিরিয়ে আস্তে আস্তে জামা ছাড়ে। আশালতা ছাড়া জামাটা তুলে আলনায় মেলে দেয়। ছুঁয়ো না আশালতা, ঘামে ভিজে জামা। আশালতা হাসে। কি মোটা বিনুনি সুমতিদি, আমার একটা কুকুর ছিল, তার ল্যাজটা। আচ্ছা, একটা ভালো কুকুর রাখলে কেমন হয় ভাই? আমি কুকুর ভালোবাসি। সুমতিও লুকিয়ে নেড়িকুত্তদের খাবার দেয়। সুমতি আস্তে আস্তে ফিরে আশালতার মুখের দিকে চাইল। এরকম মেয়েরা কোথা থেকে আসে? কই আগে তো দেখেনি সুমতি। আশালতা পাখা চালিয়ে দিল। হেসে বলল, পাখার জন্য 5 টাকা বেশি দেব। তবু যাই বলো, 125 টাকা যে এত সব হতে পারে এ আমার চিন্তার বাইরে ছিল। 125 টাকা? সুমতি চমকে উঠল। বরুণা দিচ্ছে 100 আর পাখার জন্য 5। সুমতি দেয় 80, পাখা সে চালায় না। বিনি পিসিকে বোঝা দায়। কোনো কথা না বলে সুমতিকে শুদ্ধ সুমতির খাট টেনে আশালতা পাখার নিচে নিয়ে এলো। গাঢ় স্বরে সুমতি বললে, কেন আমার জন্য এত করছো আশালতা? আশালতা বললে, বাহ, তা না করলে যে আমার বাড়ির জন্য মন কেমন করবে। আমার বাবার জন্য সকাল থেকেই যে একটার পর একটা কাজ করতে হয়, এসব না করলে আমার হাত নিষ্পিস করে। আশালতা লাইব্রেরিতে পুঁথি ঘাঁটতে গেছে। বিনি পিসি মহিলা সমবায়ের সেক্রেটারি। ভোর 6টা থেকে বেলা 1টা অবধি তাঁর ডিউটি। বাড়ি এসে খেয়ে দিয়ে না শুয়ে পারেন না। এবেলায় সুমতির ক্লাস নেই। এক রাশি খাতা নিয়ে বসেছে। এমন সময় বরুণা এসে ঢুকল। ওর মুখে আজকাল ওই এক কথা, আচ্ছা ওই বুড়োধারী মেয়ের বিয়ে হয়নি কেন? তোমারও তো হয়নি বরুণা। বরুণা চটে গেল। কি যে বলো, কিসে আর কিসে? আমার বয়স 23 আর ওর কম করেও 26, তফাৎ নেই। হয়তো বিয়ে হয়ে গেছে। বরুণা খুশি হয়ে উঠল। তাও হতে পারে, দেমাগ দেখে বর শটকান দিয়েছে, কিংবা হয়তো বিধবা আর একবারের চেষ্টায় আছে। এই জায়গাটার সে বিষয়ে বেশ সুনামও আছে। সুমতি বলল, তুমি কি সেই জন্য এসেছো নাকি? বরুণা উঠে পড়ল। আজকাল তুমি কত বদলে গেছো, তোমার সঙ্গে কথা বলাই দায়। ওই সুন্দরী প্রভাব বুঝি, ভারী ভাব দেখছি। তোমার সঙ্গে বা ওর কিসের ঝগড়া? আগে চিনতে নাকি? বরুণা সংক্ষেপে বলেন, না, বলেই উঠে গেল। সুমতি অবাক হয়ে চেয়ে রইল।
চায়ের টেবিলে বিনি পিসিকে একটু সন্তুষ্ট মনে হলো। কে ওই চাঁদপানা ছেলেটি বরুণা? চাঁদপানা ছেলে? ও হ্যাঁ, ও হলো মিসেস সমাদ্দারের অতিথি। আমাদের সকলের কালো বাড়িতে চায়ের নেমন্তন্ন, নাকি হাই টি। রাতে রাঁধতে বারণ করে দিয়েছেন, তাই বলতে এসেছিল। শুনে বিনি পিসির রাগ দেখে কে। সেই কথা ওকে দিয়ে বলে পাঠালো নাকি? উষা রানীর যদি কোনো কালে আক্কেল হয়। তা তুমি কিছু মনে করো না বরুণা, কলেজের অধ্যাপিকা হয়ে এসেছো, কিন্তু তবু একরকম আমারই হেফাজতে রয়েছো। তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। এখানকার হালচাল এখনো তোমার রপ্ত হয়নি বলেই বলছি, ওসব ছেলে ছোকরাদের মোটে আশকারা দিও না। রাগে বরুণার ফর্সা মুখ লাল হয়ে উঠল। কি বলতে চাইছেন বিনি পিসি? যে ভদ্রলোকের মুখে এমনি নেমন্তন্ন পাঠিয়েছেন মিসেস সমাদ্দার, তার সঙ্গে কথা বলা মানে আশকারা দেওয়া? এরকম করলে... বিনি পিসি ব্যস্ত হয়ে উঠলেন। না না, আমি তা বলতে চাইনি বরুণা, তুমি ছেলে মানুষ বলেই। কিছু মনে করো না। সত্যি তো, এমএ পাশ করেছ, কলেজে পড়াও, আমার কিছু বলাই উচিত নয়। আশালতা একবার বরুণার একবার বিনি পিসির মুখের দিকে তাকালো। সুমতি বলল, উষাদির বাড়িতে আজ থেকেই মহোৎসব। ওর গুরুদেব এসেছেন। নতুন গেস্টরা নাকি তার শিষ্য। বিনি পিসি একেবারে চিড়বিড় করে উঠলেন। সেই ন্যাকা আবার এসেছে? পুরুষ মানুষ রঙিন কাঞ্চিপুরি শাড়ি পরে, গলায় লম্বা মপচেন ঝুলিয়ে, 10 আঙুলে 10টা আংটি পরে একপাল মেয়ের মাঝখানে বসে ঢং করবে, আর এরা সব ভক্তিতে গদগদ হয়ে গুরুদেবের পদতলে লুটিয়ে পড়বেন। উহ, অসহ্য! তা আমাদের কিসের জন্য ডাকা? আমরা তো ভক্ত নই। আশালতা বললে, কে গুরুদেব? বরুণা আজকাল আশালতার সঙ্গে কথা বলে, অবশ্যই কথাগুলোতে একটু লঙ্কা বাটা লাগা থাকে। সে বললে, গিয়ে দেখেই আসুন না, আপনাকে দেখলেই শিষ্যা করে নেবেন। ভারী ভালো দেখতে গুরুদেব, খুব বেশি বয়সও নয়। সুমতি বলল, এখানে তার অনেক ভক্ত আছে আশালতা। উষাদি বলেন গুরুদেবের দয়াতেই তার দুঃখ কষ্ট ঘুচেছে, তাই গুরুদেব এলেই তার এত আদর যত্ন। অবশ্যই গুরুদেবটি বয়সে ওর চেয়ে অনেক ছোট। বরুণা দম্বার পাত্রী নয়। তবে কি আপনি যাবেন না বিনি পিসি? আমরা কিন্তু যাব। খুব ভালো খাওয়া হবে সুমতিদি, এটুকু আমি নিশ্চয় বলে দিতে পারি। কথাটা বিনি পিসির গায়ে বিঁধল। তবু বললেন, উষারানী যেতে বলেছে, না গেলে খারাপ দেখাবে। তাহলে কাল আর মাংস আনাবো না। আশালতা, তোমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে না তো? বরুণা ঠেস দিয়ে উত্তর দিল, তা নিশ্চয় হচ্ছে। ওদের বাড়িতে ইংরেজি কথা বলে আর বিলিতি খানা খেয়ে সকলের অভ্যেস। আশালতা চটল না। কি জানেন বিনি পিসি, মৌসুমপুর প্রায় সিমলের সমান উঁচু। ওখানে শীতের চোটেই সবাই সাহেব মেম বনে যায়। কাঁটা চামচে খায়, জুতো মোজা পরে। সন্ধেবেলা বাবা চিমনির ধারে বসে পাইপটা নেন, তখন আমি... এই অবধি বলে আশালতা চুপ করল। বিনি পিসি বললেন, তোমার বাবা ডাক্তার বলেছিলে না? রিটায়ার করা সিভিল সার্জন না? ওখানেই বোধহয় প্র্যাকটিস করেন। ওখানে অনেক বাঙালি আছে না? আশালতা একটু অবাক হলো। আপনি গেছেন নাকি ওখানে? বিনি পিসি ব্যস্ত হয়ে উঠলেন, না না, এমনি শুনেছিলাম। সুমতিদি, ওদিকে গেছো নাকি? বড় ভালো জায়গা, শরীর মন দুই ভালো হয়, যেন এ জগতের নয়। একটি রাস্তাতেই দোকানপাট, স্কুল, গির্জে, হাসপাতাল, হোটেল সব। হাট বাজার করতে হয় না জানো। দোরগোড়ায় পাহাড়ি মেয়েরা মিষ্টি মিষ্টি পাহাড়ি মাছ, মুরগি, ডিম, মাংস, ফল, তরকারি, দুধ, মাখন সব এনে দেয়। আমরা ঘরে বসে সওদা করি। বিনি পিসি বললেন, এখানেও 7-8 বছর আগে ওই রকম ছিল। আমি সব ঘরে বসে কিনতাম। ধান খেতে ধরা তাজা তাজা কুচো মাছ, জ্যান্ত জ্যান্ত সাদা রঙের চিংড়ি, তাছাড়া ডিম, মুরগি, ফল, তরকারি, আতপ চাল সমস্ত এই চাতালে বসেই পেতাম। এখন সব বদলে গেছে। নেমন্তন্ন না করলে কেউ কারো বাড়ি যায় না। গাঁয়ের লোকেরাও এদিকে আসা বন্ধ করেছে। অনেকক্ষণ পরে সুমতির মনে হয়েছিল, আশালতা কি বুদ্ধিমতী, কেমন অন্য প্রসঙ্গ তুলে অপ্রিয় কথার মোড় ঘুরিয়ে দিল। সুন্দরীরা যদি বুদ্ধিমতীও হয়, তাহলে সুমতির মতো কালো মেয়েরা কোথায় যাবে? ভেবে একটু হাসি পেল। যাবে আবার কোথায়? ছোটবেলায় সুমতি বোর্ডিংয়ে থাকতো। কোথাও যাবার কথা উঠতই না, ছুটিতেও না। তারও আগে আরও ছোটবেলার কথা মনে করতে চেষ্টা করেছে সুমতি। কোথাও যেন একটা ছোট বাড়িতে থাকতো। একজন বুড়ি ঝি ছিল।
সেটা নাকি মিস বিশ্বাসের মা ডক্টর মিসেস বিশ্বাসের বাড়ি। সুমতি জন্মাবার সময় নাকি ওর মা মারা গেছিলেন, বাবাও ছিল না। তাই আবার কি মা কি মাসি কিছুই মনে পড়ে না। ছোটবেলায় কেউ নাকি খরচ দিত, পড়াশোনায় ভালো ছিল বলে একটু বড় হয়ে ফ্রিতে পড়তো। বড় স্কুলে ফ্রিতে পড়ার বড় কষ্ট। আরও বড় হয়ে স্কলারশিপ পেত সুমতি, কলেজেও তাই। বিএ পাশ করেছে, বিটি পাশ করেছে, কারো সাহায্য চাইতে হয়নি। তারপর সঙ্গে সঙ্গে চাকরিও পেয়েছে। প্রথম চাকরি কলেজের কর্তৃপক্ষের সুপারিশেই পেয়েছিল। 4 বছর আগে এখানে এসেছে। আশালতা আজ সুমতির চুলগুলোকে হাতে নিয়ে গালে ঘষেছে। সুমতির গলার কাছটা টনটন করে উঠেছে। বিনি পিসিও সুমতির জন্য অনেক করেছেন। একা বোর্ডিংয়ে ছোট মেয়েকে কত উপহার পাঠিয়েছেন, যদিও দেখতে যাননি। উনি ছাড়া কেই বা আছে সুমতির, কিন্তু বিনি পিসিও কখনো আদর করেননি। সুমতিকে কেউ কখনো আদর করেনি। যে সুন্দর নয়, তার যদি আদরের মানুষ না থাকে, তাহলে কে তাকে আদর করবে? এই রকমই এলোমেলো কথা ভাবে সুমতি। বাড়িতে এই সন্ধেবেলায় আর কেউ নেই, শুধু খাতার গাদা নিয়ে সুমতি আর রান্নাঘরে হ্যাপা। হ্যাপা একবার চিন্তিত মুখে ঘরে এসে বলল, শাশুড়ি আমার কাজ করাতে অমত করছে দিদি। সুমতি চমকে উঠল। অমত করছে আবার কি হ্যাপা? আর শাশুড়িদের সঙ্গে তোর কি? তোর বর না আবার শাদি করেছে? শুনে হ্যাপা যেন আকাশ থেকে পড়ল। বেটা শাদি করেছে বলে তো আর শাশুড়িরা করেনি। আমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর মেয়ে বউরা দরকার হলে মজুরের কাজ করে, কিন্তু লোকের বাড়িতে কাজ করলে আমাদের জাত যায়। সুমতি বিরক্ত হয়ে উঠল। তাহলে তো অনেকদিন আগেই তোর জাত গেছে। আমিই তো তোকে এখানে 3 বছর দেখছি। যা এখন কাজ করগে। হ্যাপা যেতে যেতে বলল, মোটেই আমার জাত যায়নি। এখন শাশুড়িরা মানা করছে, খেতে অনেক ধান হয়েছে, খাটতে হলে সেখানে খাটতে বলছে। সুমতির ভাবনা হলো, হ্যাপাকে ছাড়া বিনি পিসির কি করে চলবে? উঠে সুমতি রান্নাঘরে গেল। ও হ্যাপা, বিনি পিসিকে ছেড়ে কোথাও যাসনি রে? এই নে ধর, তোকে আমার নতুন জামাটা দিলাম। সেলাই করার সময় খুব চোখ দিয়েছিলে না? সুমতি হাসবার চেষ্টা করে। হাসি ঠাট্টা বড় সহজে সুমতির আসে না। ও কি ও কি! একটা রক্ত জল করা বিকট চিৎকারে সন্ধ্যাবেলার আকাশটা চৌচির হয়ে ফেটে গেল। হ্যাপা ছুটে এসে সুমতিকে জড়িয়ে ধরল। তারপরে সব চুপ। কি ভীষণ থমথমে চুপ, সে কল্পনা করা যায় না। হ্যাপার হাত আস্তে আস্তে ছাড়িয়ে সুমতি বড় টর্চটা তুলে নিয়ে চাতালে এসে দাঁড়ালো। ডাক্তার সেনগুপ্তর বাড়িতে টাইপরাইটারের খটখট শব্দও থেমে গেল। একটা টর্চ দেখা গেল। সুমতি আর ডাক্তার সেনগুপ্ত একসঙ্গে বড় রাস্তায় উঠে এলেন। এদিকে আর বাড়ি নেই। পথের দুধারে উঁচু নিচু ভাঙা মাঠ, খেজুর গাছ, বাবলা গাছ, ছাতিম গাছ। ছাতিম গাছের নিচে সাদা কি একটা পড়ে আছে। টর্চের আলোতে দেখা গেল মানুষ। বেশি বয়স না, বেঁচে আছে কি মরে গেছে বোঝা যাচ্ছে না। মাথাটা একটা পাথরের উপর পড়েছে, কানের উপর জখম হয়েছে, রক্ত পড়ছে, চোখ বন্ধ। ডাক্তার সেনগুপ্ত সত্যিকার ডাক্তার নন, অবসরপ্রাপ্ত নামকরা অধ্যাপক। এখানে নিরিবিলিতে বসে বই লিখছেন। তবে এককালে বয় স্কাউট ছিলেন, এখনও সে গল্প করেন। একটু যেন ঘাবড়ে গেছেন মনে হলো। মরে যায়নি তো? সুমতি বসে পড়ে বুকের উপর হাত রাখতেই লোকটা গেঙিয়ে উঠল। ডাক্তার সেনগুপ্ত উৎফুল্ল হয়ে বললেন, আহ, বাঁচা গেল। এবার একে দুজনে মিলে ধরাধরি করে আপনাদের ওখানেই নিয়ে যাওয়া হোক, সব চাইতে কাছে হবে। তারপর ডাক্তারবাবুকে ডাকা। আহতকে নিয়ে বাড়ির চাতালে উঠতেই হ্যাপার পতন ও মূর্ছা। বাইরের ঘরের তক্তপোষে তাকে শোয়ানো, হ্যাপার মাথায় জল ঢালা, ডাক্তারবাবুর কাছে সেনগুপ্তর চাকরকে পাঠানো, এসব করতে করতে বিনি পিসি এসে গেলেন। বরুণাও এলো, আশালতাও এলো। বরুণার মুখ কাগজের মতো সাদা। হ্যাপা ততক্ষণই সুস্থ হয়ে উঠেছে, মন্তব্য করল, বরুণা দিদি খুনের মরা দেখেনি বুঝি? বিনি পিসি বললেন, মরা হবে কেন, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যাপা অবজ্ঞার হাসি হাসল, তাহলেই তাই মা, ওর জ্ঞান আর ফিরবে না দেখো। সবাই চটে উঠল। বরুণা কাঠের পুতুলের মতো বসে রইল। আশালতা একবার ঘর একবার চাতাল করতে লাগলো। বিনি পিসি আর সেনগুপ্ত পরস্পরকে সাহস দিতে লাগলেন। সুমতি ফুটনো জলে ডেটাল দিয়ে তাতে তুলো ডুবিয়ে আস্তে আস্তে ক্ষতস্থান থেকে কাদামাটি ধুয়ে তুলতে লাগলো।
তারই মধ্যে ডাক্তারবাবু এলেন, সঙ্গে ছোট ডাক্তার। করণীয় সবই করা হলো। আঘাত নাকি গুরুতর, ওকে ওখান থেকে নড়ানো যাবে না। বিনি পিসি দু চোখ কপালে তুলে বললেন, কি বলছেন সোমেন বাবু? আপনি জানেন এ বাড়িতে কখনো পুরুষ মানুষ রাত কাটায়নি? সেনগুপ্ত ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। ডাক্তারবাবুও ভিজে হাত মুছতে মুছতে একটু হেসে বললেন, এবার কাটাবে? না ডাক্তারবাবু, তা হয় না। অচেনা অজানা কোথাকার কে চেনা হলেও কথা ছিল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ডাক্তারবাবুর মুখ গম্ভীর। নাড়াচাড়া করতে গেলে প্রাণটা বেরিয়ে যাবে বিনি পিসি। কই সুমতি, তোমার তো নার্ভাসনেস বলে কিছু নেই। চিৎকার শুনে হ্যাপা রান্নাঘরে ঢুকে দৌড় দিল, আর তুমি টর্চ নিয়ে পথে বেরোলে। তুমি ওর দেখাশুনো করতে পারবে না? নার্স আনাতেও তো 2-1 দিন সময় লাগবে। তার খরচাই বা কে দেবে? তুমি পারবে না? সুমতি মাথা নেড়ে সম্মতি জানালো। এমন সময় আশালতাও সুমতির পাশে দাঁড়ালো। আমিও সাহায্য করব ডাক্তারবাবু। বুড়ো ডাক্তারবাবু খুশি হয়ে বরুণার দিকে ফিরে বললেন, আর আপনি? বরুণা কোনো কথা না বলে আস্তে আস্তে চেয়ার থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। দেখে বিনি পিসির মুখটা হাঁড়ির মতো হয়ে গেল। সংক্ষেপে বললেন, দরকার হলে আমরা সবাই করব সোমেনবাবু। আশালতা ততক্ষণে বরুণার মুখে প্রায় 1 গেলাস জল ছিটিয়ে দিয়েছে। বরুণা উঠে বসে সবার আগে তার মুখ দেখে আবার চোখ বন্ধ করতেই আশালতা আরেক গেলাস জল আনলো। বরুণা তাড়াতাড়ি বলল, থাক, ঢের হয়েছে, বলে উঠে বসল। রাত জাগার জন্য 2টি কলেজের ছেলে পাঠিয়ে দিলেন ডাক্তারবাবু। তারা ছোট ডাক্তারবাবুর সঙ্গে পালা করে রাত জাগবে। খাবার ঘরে সুমতির ক্যাম্প খাট পেতে একজন করে শোবে ঠিক হলো। দরকার হলে সুমতিকেও ডাকা হবে। বিনি পিসির বাড়ির পুরনো নিয়ম একেবারে বদলে গেল। বরুণার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলল। কিন্তু তাতে উৎফুল্ল হওয়া দূরে থাকুক, বরুণা যেন কি একটা অজানা আশঙ্কায় একেবারে কাঠ। বিনি পিসির বাড়িতে অচেনা আহত লোক উঠেছে, এ কথা রাষ্ট্র হতে সময় লাগলো না। দলে দলে কৌতূহলীরা দেখতে এলো। অবশ্য বিনি পিসি কাউকে চাতালের বেশি এগুতে দিলেন না। তাই নিয়ে পরদিন মিসেস সমাদ্দারের চা পার্টিতে বেশ খানিকটা কথা কাটাকাটি হয়ে গেল। ততক্ষণে লোকটিকে খানিকটা শনাক্তও করা গেছে। উষারানীর গুরুদেবের দলের সঙ্গেই একই গাড়িতে একই কামরায় লোকটা নাকি এসেছিল। ভক্ত কৌশিক রায় তাকে দেখতে গিয়ে চিনতে পারে। উষারানীর চা পার্টিতে একমাত্র আলোচ্য বিষয় হবে বিনা পিসির বাড়িতে আহত ব্যক্তি, এটা কি করে উষারানী সহ্য করে। গুরুদেবের পায়ের কাছে ধপ করে বসে পড়ে, গুরুদেব ক্ষমা করুন, আপনার অযত্ন হচ্ছে, অবহেলা হচ্ছে, আপনার দিকে কারো দৃষ্টি নেই। গুরুদেব স্মিত হেসে তার মাথায় হাত রেখে বললেন, তার জন্য ভাবিস কেন বেটি? যার দৃষ্টি তার দৃষ্টি ঠিকই আছে। ও লোকটার জন্য আমার মায়া হচ্ছে। কি উদ্ধত, কি কঠিন! অমনি করেই কি চলে যাবে নাকি? শুনে ঘর শুদ্ধ সবাই অবাক। কৌশিক বলল, গুরুদেবের অমনি সবার উপর দয়া। ও লোকটা অতটা পথ একসঙ্গে এলো পায়ের উপর পা তুলে স্রেফ একটার পর একটা সিগারেট টানতে টানতে। সঙ্গে অত বড় একজন মহাপ্রভু রয়েছেন, ভ্রুক্ষেপও নেই। স্টেশনের লোক সত্যিকারের সাধু দেখে পায়ের ধুলো নিয়ে গাড়িতে উঠছে, আর ও লোকটা প্রণাম করা দূরে থাকুক, সারাক্ষণ যেন কি ভেবে মুচকে মুচকে হাসছিল। এসব অপঘাতের পেছনে কারণ থাকে। কৌশিকের চাঁদপানা মুখ দেখে মহিলাদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। আগেরবার তো গুরুদেবের সঙ্গে এ ভক্তটি আসেনি। উষারানী বললে, গুরুদেবের 5,000-এর বেশি চেলা, সবাইকেই গরিবের বাড়িতে আনবো তেমন সাধ্য কোথায়? গুরুদেব যে গরিবখানায় পায়ের ধুলো দেন, এই আমার যথেষ্ট। ভাবের আতিশয্যে উষারানী সত্যি সত্যি কেঁদেই ফেলল। বিনি পিসির আর সহ্য হলো না। তাছাড়া খাওয়া দাওয়া হয়ে গেছে এবং বেশ ভালোভাবেই হয়েছে। কাজে তিনি উঠে পড়লেন। গুরুদেবকে ছোট একটা নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন। উষারানীও সঙ্গে সঙ্গে উঠে এলো। তার মুখটা অস্বাভাবিক রকমের লাল। আমাকে এভাবে অপদস্থ না করলেই কি চলতো না বিনি? বিনি পিসি তো অবাক। কি বলছো ঠিক বুঝতে পারছি না। বেশ পারছ। বলছিলাম যে তোমার সেই আদরিনী গরবিনী সুমতি ঠাকরুনের কি গুরুদেবের কাছে মাথা নিচু করলে জাত যেত? আর নতুন মেম সাহেব বুঝি গরিবের বাড়িতে খান না? বিনি পিসি অনেক কষ্টে রাগ চেপে বললেন, সবই তো জানো উষারানী, বাড়িতে একজন গুরুতরভাবে আহত রুগী, তার দেখাশোনার জন্য কাউকে থাকতে হবে না?
সবই বুঝিবিনি, আমাকে কি ছেলে মানুষ পেয়েছ? কলেজের ছেলেরা জোড়া জোড়া ডিউটি দিচ্ছে না? তাছাড়া কোথাকার কি একটা বেটা ছেলে অমনি দুটো মেয়েকে তার কাছে ছেড়ে না এলেই নয়। সব বুঝি আমি। বিনি পিসি চটে গেলেন। ছাই বোঝো, লোকটার এখনো জ্ঞানই হয়নি। ডাক্তারবাবুই তাকে চোখে চোখে রাখতে বলেছেন। এর পেছনে অনেক ব্যাপার আছে। এতই যখন তুমি অবুঝ, তখন বলি শোনো। ডাক্তারবাবুর মতে এমনি পিছলে পড়ে অমন করে কেউ জখম হয় না, এক যদি না তাকে ধাক্কা দিয়ে কিংবা আছড়ে ফেলা হয়, কিংবা মাথার ডান্ডা মারা হয়। এর শেষ কোথায় দাঁড়াবে কেউ জানে না। হয়তো পুলিশ কেস, খুনের মামলা। না 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 না, বরুণা কখন পেছনে এসে দাঁড়িয়েছে। তার সমস্ত চোখ মুখে অস্বাভাবিক একটা আশঙ্কার ছায়া। ও কথা বলবেন না বিনি পিসি, কেউ ওকে ধাক্কা দেয়নি, এমনি পড়ে গেছে। আমি এই অবধি বলে বরুণা ঝরঝর করে কেঁদে ফেলল। বিনি পিসি তাকে কোনো রকমে টেনে সেখান থেকে নিয়ে এলেন। উষারানী তার টি পার্টির সভ্য সভ্যাদের কাছে ব্যাপারটা কিভাবে রসিয়ে বলবে ভেবে তার গা শিউরে উঠল। পুলিশ কেসের কথাটা বোধহয় না বললেই ছিল ভালো। কিন্তু উষারানীর দেমাক একেবারে অসহ্য। ওর বাড়িতে গুরুদেব এসছেন বলে ধরাখানাকে সরাখানা দেখেছে। অন্য লোকের বাড়িতেও যে কৌতূহল উদ্দীপক কিছু ঘটতে পারে, এটা সে সইতে পারে না। আর বরুণাও লোক হাসালো। বরুণার উত্তেজনার কোনো কারণ জানা গেল না। কোনো কথাই সে বলল না। থেকে থেকে সশব্দে নাক ঝাড়া আর গলা পরিষ্কার করা ছাড়া কোনো উত্তরই তার কাছ থেকে পাওয়া গেল না। দুজনে যখন বাড়ির চাতালে উঠলেন, রাত তখন 8টা বেজে গেছে। আশালতা বসেছিল। তার কাছে শোনা গেল লোকটা একবার চোখ খুলেছে, বোধহয় একটু একটু জ্ঞান ফিরেছে। পরদিন থেকে বড় শহরের হাসপাতালে ট্রেন্ড করা নার্সের বন্দোবস্ত করা হলো। সে সারাদিন ডিউটি দেবে, রাতে অন্য ব্যবস্থা করতে হবে। বরুণা স্পষ্ট বলে দিল, অসুখ বা রুগী বা ডাক্তার বা রক্ত দেখলে তার গাগুলোয় তার কাছ থেকে কেউ কিছু আশা না করে। অবশ্যই সেবা করাতে যখন এদের এতই আগ্রহ দেখা যাচ্ছে, বিশেষ করে বেটা ছেলের সেবা এবং কম বয়সী বেটা ছেলের, তখন এরা থাকতে তো কোনো প্রশ্নই উঠছে না। এ কথায় কেউ কোনো প্রতিবাদ করেনি। আশালতা অবাক হয়ে দেখছিল, চাপা আবেগের চোটে বরুণার পাতলা নাকের দুপাশের মিহি দেয়াল কেমন সাদা হয়ে ফুলে ফুলে উঠছে। সুমতিও অবাক হয়ে গেছিল। রুগী যে বেটা ছেলে এটা সে লক্ষ্য করলেও ওর বয়স যে কম এ বিষয়ে অত খেয়াল হয়নি। বিনি পিসি অপ্রাসঙ্গিকভাবে বলে বসলেন, আমার দাদা একবার ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছিল, মাথায় খুব চোট লেগেছিল। অচেনা লোকেরা রাস্তা থেকে তুলে বাড়ি নিয়ে গিয়ে তার সেবা করেছিল, চিকিৎসার ব্যবস্থা করেছিল। সুমতির মুখে কথা নেই। এই প্রথম বিনি পিসিকে তার নিজের কোনো আত্মীয়ের কথা বলতে শুনল। বিনি পিসি বলে চললেন, কাল থেকে যে নার্স থাকবে তার জন্য রাতে শোবার জায়গা দিতে হবে। বরুণা, তোমাকে তাহলে ঘেরা বারান্দাটি ছাড়তে হয়। বড় ঘরে যথেষ্ট জায়গা, কিন্তু নার্সকে তো কারোর সঙ্গে ঘর শেয়ার করতে বলা যায় না। এরা রাতে উঠবে, রুগীর কাছে যাবে, নার্সের ঘুমের ব্যাঘাত হতে পারে। বরুণা হাঁড়ি মুখ করে বলল, আমারও তো ঘুমের ব্যাঘাত হবে, আমাকেও সারাদিন কলেজে খাটতে হয়। আশালতা বললে, সে তো সুমতিদিকেও খাটতে হয়, আমিও একটু একটু খাটি। তার কোনো উত্তর না দিয়ে বরুণা বলল, দেখছি এখানে আমাকে থাকতে দেবেন না আপনারা। আগেই জানতাম, তাই মনুদির ওখানে কথা বলে এসেছি। কাল ভোরে ওর বাড়িতে উঠে যাব। বিনি পিসির মুখটা থমথমে। সংক্ষেপে বললেন, সেই ভালো। সুমতি এত কথার কিছুই জানে না। ডাক্তার সেনগুপ্ত রেফ্রিজারেটর থেকে বরফ পাঠিয়ে দিয়েছেন চওড়া মুখের ফ্লাস্কে ভরে। তারই কয়েকটা টুকরো গুঁড়ো করে আইস ব্যাগে ভরে লোকটির মাথায় দিতে বলে গেছেন ডাক্তারবাবু। জড়ানো গলায় কি যেন বিড়বিড় করে বকে যাচ্ছে সে। সুমতি মাঝে মাঝে ওডিকোলনে ভেজা রুমাল দিয়ে তার কপাল, চোখ, মুখ মুছে দিচ্ছে। গালের ওপর রুমালটা খড়খড় করে উঠছে। অবাক হয়ে সুমতি দেখছে, একদিনে কত পরিবর্তন হতে পারে একটা মানুষের চেহারার। চোখের নিচে কালি, মুখময় খোঁচা খোঁচা দাড়ি। আশালতা তাই দেখে একটু হেসেছিল। বলেছিল, আমার বাবারও বড্ড দাড়ি। যেদিন ডিনার পার্টিতে যান, রাতে আর একবার দাড়ি কামাতে হয়। কারো কারো বড্ড দাড়ি। সুমতি তো অবাক। দাড়ির যে আবার বেশি কম থাকে, এ তার ধারণার বাইরে ছিল। সত্যি কথা বলতে কি, সুমতি কখনো খুব কাছ থেকে পুরুষ মানুষ দেখেনি। যে বোর্ডিং স্কুলে সে মানুষ হয়েছিল সেটা ছিল প্রমীলা রাজ্য। ফটকে অবশ্যই দুটো দারোয়ান থাকতো, স্কুলের বেয়ারা ছিল 4-5 জন, কিন্তু বোর্ডিংয়ে তারা কেউ দরকার না হলে আসতো না।
আসতে ভয়ই পেত দস্তুর মতো। ভয়ের কারণও ছিল যথেষ্ট। বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট মিস বিশ্বাসের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। শোনা যায় একবার একটা চোর ঢুকেছিল বোর্ডিংয়ে। মিস বিশ্বাস তার মাথায় এমনি টর্চের বাড়ি কষিয়ে দিয়েছিলেন যে সে তক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তার উপর হেডমিস্ট্রেস ছিলেন বুড়ি মিসেস টমলিন। তাঁর আবার বন্দুক ছিল। রাতে পায়ে ফেল্টের জুতো পরে সারা বোর্ডিং 2-3 বার টহল দিতেন। পুরুষদের রক্ষণাবেক্ষণেও সুমতি অভ্যস্ত ছিল না। অসুখ করলে বোর্ডিংয়ে লেডি ডাক্তার আসতেন। খুব গুরুতর অসুখ হলে তবে পুরুষ ডাক্তার ডাকা হতো। সুমতির নিজের কখনো শক্ত অসুখ হয়নি। বড্ড ভালো স্বাস্থ্য ছিল তার। একবার স্কুলের প্রায় সকলের জল বসন্ত হয়েছিল, সুমতির হয়নি। আরেকবার টাইফয়েডে অনেকে পড়েছিল, 2 জন মারাও গেছিল, সুমতির কিচ্ছু হয়নি। এই প্রসঙ্গে ছোট মেয়েদের যে বিখ্যাত বড় বড় কান থাকে, তারই সাহায্যে সুমতি মিস বিশ্বাসকে ডাক্তার মিসেস তলাপাত্রের কাছে বলতে শুনেছিল, ওর যে কিচ্ছু হবে না সেটা জানা কথা, ওসব মানুষের কখনো কিছু হয় না, দীর্ঘদিন বাঁচে। মিসেস তলাপাত্র একবার সুমতির দিকে তাকিয়ে বলেছিলেন, নইলে দুঃখ পাবে কি করে। যাবার সময় ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে গেছিলেন, আর পরদিন ছোট শিশিতে করে লেবু লজেন্স এনে দিয়েছিলেন। বিনি পিসির সঙ্গে বোধহয় ওর বন্ধুত্ব ছিল। এ বিষয়ে কিছু হয়তো লিখেছিলেন, কারণ সেবার পুজোর জামা পাঠাবার আগেই বিনি পিসি পার্সেল করে সুমতিকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট্ট রামায়ণ পাঠিয়েছিলেন। বিনি পিসিকে বাইরে থেকে যতটা কর্কশ মনে হয়, অন্তরে যে ততটা নন তার বহু প্রমাণ পেয়েছিল সুমতি। অবশ্যই ওকে সর্বদাই ঠেলে ঠেলে দূরে রাখবার চেষ্টা করেন, সেই ভালো। কারো সঙ্গে বেশি জড়িয়ে না পড়াই ভালো, তাহলে মনে কষ্ট পাবারও কোনো সম্ভাবনা থাকে না। সুমতি কারো কাছ থেকে কিছু চায় না, কেউ সুমতির কাছ থেকে কিছু চায় না। নিজে রোজগার করা টাকা জমিয়ে সুমতি বিলেত যাবে, এই তার গোপন বাসনা। লোকের কৃপার পাত্রী হয়ে থাকবে না সে। ছোটবেলার অজানা কেউ নাকি ওর বোর্ডিংয়ে থাকার ও পড়ার খরচা দিত। টাকা দিয়ে ওসব ঋণ মেটানো যায় না, নিজের উন্নতি করে সেই ঋণ শোধ করবে সুমতি। বিনি পিসির কাছ থেকে দূরে সরে গিয়ে বিনি পিসির ঋণ শোধ করবে। অবশ্যই কেউ তাকে কোনো ঋণ শুধতে বলেনি, কেউ তার কাছে কখনো কিছু চায়ওনি। অন্যমনস্ক হয়ে পড়েছিল সুমতি। হঠাৎ লোকটার খোলা চোখের উপর চোখ পড়ল। কেমন একটা বিস্ময়ের সঙ্গে লোকটা সুমতির চোখের দিকে চেয়ে আছে। চোখের তারা একটু নীলাভ, কিন্তু সাদাটাতে লাল লাল শিরা দেখা যাচ্ছে। তারপরে গভীর একটা নিঃশ্বাস ফেলে সে আবার চোখ বুজে বিড়বিড় করতে লাগলো। ছোট ডাক্তারবাবু এলেন, রোগীর অবস্থা দেখে খুশি হলেন। আবার বললেন, একজন নার্স রাখতেই হবে, তাই ব্যবস্থা করেছি। এখন খরচ নিয়ে সমস্যা, অথচ পাশ করা নার্স না হলে এসব কেসে চলেও না। এদিকে নার্সের 7 দিনের ফি জমা দেওয়ার নিয়ম। মিসেস সমাদ্দার বলেছিলেন, ওর গুরুভাই কৌশিক রায় হয়তো গুরুদেবকে বলে কিছু ব্যবস্থা করতে পারেন। উনি নিজে গুরুদেবের সামনে টাকা কড়ির প্রসঙ্গ তুলতে পারবেন না। সুমতি হঠাৎ মাথা তুলে বলল, না তা হয় না, ওরা শুনেছি এর ওপর খুব প্রসন্ন নন। যা দেবার আমরা দেব, পরে ভালো হয়ে উনি মিটিয়ে দেবেন। আমরা মানে কারা? বিনি পিসিও দেবেন? দিতে পারেন, তাছাড়া আশালতাও দিতে পারে। ওষুধের দাম কে দিচ্ছে? সুমতি বলে, বাকিতে ওষুধ এসেছে, চেনা দোকান, তা ও আমরা মিটিয়ে দেব। পরে কথাটা শুনে বিনি পিসি একটু বিরক্ত হলেন। মিছিমিছি পরের ঝুঁকি কাঁধে নিলে নিজের উন্নতি করা যায় না সুমতি। আশালতা হেসে বলল, সুমতি দিত নেড়ি কুত্তদের জন্য রোজ 10 পয়সার বিস্কুট আনায়। বিনি পিসি অবাক হয়ে সুমতির দিকে তাকাতেই সুমতির গাল দুটো অস্বাভাবিক রকম গরম হয়ে উঠল। সুমতি নিজের কথা বিনি পিসির অজানা নয়। ছোটখাটো বোর্ডিংয়ে যারা মানুষ হয় তাদের অনেক সময় অনেকের সঙ্গে খামচি করে খেতে হয়। বলিষ্ঠদের আর বড়দের ভাগ্যেই জোটে। সুমতি চিরকাল নিজের ভাগটা নিজে আদায় করে খেয়েছে। 4 বছর বয়সেও ওকে কেউ বলেনি, আয় এটা খেয়ে নে, তাহলে আমি খুশি হব। হঠাৎ গলাটা ব্যথা করে। সুমতির মন আজকাল দুর্বল হয়ে যাচ্ছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org